আসসালামু আলাইকুম। সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি কাজী শাখাওয়াত। আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক বদিউজ্জামান মিলন। শুরু করছি আজকে ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য শিরোনামগুলো নিয়ে। 2.5 ঘন্টা সভা করে কোচবা ম্যাচ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বাফুফে। বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জাতীয় দলের ফেরার দরজা খুলছে, জানিয়েছে বিসিবি। ইতিহাস গড়ে টি-20 বিশ্বকাপে ইতালি। প্রশ্নের মুখে বাংলাদেশের কোচ সালাউদ্দিন বাদ করতে পারেন কোচিং প্যানেল থেকেও। ইউরোপা লিগ থেকে ক্রিস্টাল প্যালেসের অবনমন, কপাল খুলছে নটিংহাম ফরেস্টের। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা 387 রানের জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ 5 উইকেটে 301 রান। ছিটকে গেলেন নোভাক জোকোভিচ, ফাইনালে মুখোমুখি হবে কার্লোস আলকারাজো, ইয়ানিক সিনার। আমরা তো শুরুতেই আলোচনা করবো ফুটবল নিয়ে। আজকে তো বাফুফে প্রায় 2.5 ঘন্টার মতো একটা সভা করেছে এবং সেখান থেকে আমরা জানি যে নীতিগত কোনো সিদ্ধান্তই তারা পৌঁছাতে পারেনি। আমরা জানি যে এর আগে ভারত অনূর্ধ্ব-23 দলের জন্য তারা ইতিমধ্যে কোচ নিয়োগ দেওয়া থেকে শুরু করে অনুশীলনে শুরু করে দিয়েছে। সেখানে বাংলাদেশ কিন্তু এখনো কোচ নিয়োগ দিতে পারেনি। দেখেন, একটা বিষয় বলবো, প্রথমত এই সভাটা করেছে রাজধানী থেকে দূরে ফর্টিজে, যাতে মিডিয়া না যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ফুটবল ফেডারেশন চাইলে এটা ফুটবল ফেডারেশনে নিয়মিত মিটিং হিসেবে এই ভবনেই করতে পারতো, সেগুলো করেনি। তারা আসলে একটা মিটিংয়ের জন্য মিটিং করছে বলা যায়, কারণ এখানে আপনার অনেকগুলো প্রশ্ন ছিল। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রশ্ন তুলতে পারতেন হাবিয়ার কাবরেরার পারফরমেন্স নিয়ে, সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশ ম্যাচের কোচই নাই, তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন করবেন কাজ করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যেটা বলেন, ভারত কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে আন্ডার-23 যে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে। এখন যতদূর খবর পেয়েছি আমরা, যে বিদেশি কিছু ফুটবলার যারা ট্রায়াল দিয়ে গেছিল তাদের কিছু প্লেয়ারকে আনা হবে। হ্যাঁ, আমরা যেটা জানতে পেরেছি যে সম্ভবত ফাহমিদুল ইসলাম এবং কিউবা মিচেল হয়তো দলে সংযুক্ত হতে পারে, এরকম ধারণা একটা করা যাচ্ছে, গুঞ্জন, কিন্তু অফিসিয়ালি তারা কিন্তু স্টেটমেন্ট দেয়নি। আর একটা বিষয় হচ্ছে, আমাদের এই মিটিংটাই আরও ফ্রুটফুল হতে পারত যদি কোচের বিষয় বা কোচ জাতীয় দল নিয়ে যদি কোনো মন্তব্য করতো, বা আমাদের সামনের প্ল্যানিংটা কি, বাংলাদেশ এখন প্রস্তুতি ম্যাচ খেলবে বা ক্যাম্প কবে থেকে শুরু হবে, এই দলের কোচ কি হবে। কারণ কি, আপনার কাবরেরাকে দিয়ে তো আর জাতীয় দলের পাশাপাশি পিটার বাটলারের মতো ওই বয়সভিত্তিক দলেও তো আপনি তাকে বারবার করাইতে পারবেন না, এটা তো দেখতেও খারাপ এবং তার জন্য আলাদা চুক্তি করা লাগবে। বাট এখানে আপনার লোকাল যে কোচ, স্থানীয় কোচ, আপনি যদি বলেন মারুফুল হক, গোলাম রব্বানী ছোটন, জুলফিকার মাহমুদ মিন্টু, অথবা XYZ যেই হোক, তো অনেকে নাকি কোচিং এ যেতে চাচ্ছে না। যেতে চাচ্ছে না, নিশ্চয়ই তাদের কোনো সমস্যা আছে বাফুফের সঙ্গে। অনেকে হয়তো ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, সামনে সিজন আসছে, নতুন সিজনে বাফুফে কয় টাকা দেবে, সেই জায়গায় একটা ক্লাব হয়তো তাকে আরো বড় অঙ্কের টাকা দেবে। আর আপনার এশিয়ান যে আন্ডার-23 বাছাইটা শেষ হলেই কিন্তু আপনার এরপরে আর হয়তো চুক্তিটা ওই পর্যন্ত হবে। আর একটা সিজন তো অনেক বড়, আপনি বড় কোনো অঘটন না ঘটলে সিজনের মাঝপথে কোনো কোচকে কেউ কোনো ক্লাব চেক করে না। তো ওই জায়গা থেকে চিন্তা করে আমাদের কিন্তু কোচিং পাইপলাইনে সমৃদ্ধ কোচের একেবারে অভাব। আপনি যদি হিসাব করেন, সাইফুল বারী টিটু, মারুফুল হক, আপনার জুলফিকার মাহমুদ মিন্টু, এবং আপনার মাসুদ পারভেজ কাইসার, সৈয়দ গোলাম জিলানি, মানে 5 থেকে 6 জনের বেশি কিন্তু মানে রিনাউন কোচ আপনি পাবেন না। এটাও কিন্তু একটা বড় সমস্যা আমি মনে করি। একজন কোচকে নিয়ে আপনি জাতীয় দলে টানাটানি করছেন, আপনি ক্লাব দলে টানাটানি করছেন, তাতে কি হচ্ছে, আপনার কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে, মানে আপনার ভালো কোচ কিন্তু আপনি পাচ্ছেন না। আবার বিদেশি কোচ সব ক্লাবই যে প্রোভাইড করতে পারে তাও না। আপনি রেলিগেশন বা পয়েন্ট টেবিলের নিচের দিকের যে কোচগুলো থাকে, সেই কোচগুলো কিন্তু দেখা যায় যে একটা ন্যূনতম বেতনে বা একটা পারিশ্রমিকে আসেন। আবার আপনি যখন একজন হাই প্রোফাইল কোচ আনতে যাবেন, অ্যাজ লাইক মোহামেডানের মতো দলে, আবানের মতো দলে, বা আপনার বসুন্ধরার মতো দলে, আপনি কিন্তু চাইলেই এই স্থানীয় একটা ছোটোখাটো কোচকে দিয়ে কোচিং করাতে পারবেন না, যেটা আমরা দেখি। তো এই জায়গা থেকেও এই ছোট কোচগুলোর তখন ডিমান্ডগুলো বেড়ে যায়। তো বাফুফে এই কারণেই হয়তো যে তাদের সঙ্গে সংযোগ ঘটাতে পারছেন না, বা ব্যাটে বলে মিলছে না বলে তারা আসছে না। কিন্তু আমাদের হাতে তো সময় খুব একটা নেই। একেবারে সঠিক কথা বলেছেন, কিন্তু এই প্রস্তুতিগুলো আরো আগে হওয়া উচিত ছিল। আমাদের উচিত ছিল, আমরা যখন ভারতে আন্ডার-19 খেলে এসেছি, তারপর থেকে আমাদের এই ফুটবলাররাই তো খেলবে নাকি। এবং আপনি হুট করে শামসুল হুদা স্টেডিয়ামে একাডেমিতে পাঠিয়ে দিলেন, আপনি 10 দিনের নাম কাওয়াস্তে 7 দিনের একটা ট্রেনিং করে আপনি ইন্ডিয়ায় পাঠিয়ে দিলেন। বাট আপনাকে একটা প্রপার পাইপলাইন অথবা প্রপার একটা কি বলা যায় যে প্ল্যানিং লাগবে, যেটা আমার মেয়েদের ফুটবলে আমরা দেখেছি, এবং আজকে মেয়েদের ফুটবল কোথায় আমরা জানি। তো এই জায়গায় পুরুষ ফুটবলটা পিছিয়ে যাচ্ছে। আমরা আরেকটা ইস্যু নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে এর আগে দেখছি নানা রকম নাটকীয়তার মধ্যে দিয়ে তাকে দলে নেওয়া হচ্ছে না। তবে আজকে আমরা যেটা জানতে পারছি, বিসিবি জানিয়েছে তাকে দলে নেওয়া হবে। এই বিষয়টা আসলে কতটা যুক্তিযুক্ত হচ্ছে যে আসলে সাকিব কি আদৌ দলে ফিরতে পারবে? হ্যাঁ, আপনি একটা ন্যাশনাল টিমের
দেখেন, যে কোনো ক্রিকেটার বা যে কোনো খেলোয়াড় ন্যাশনাল টিমের ফেরার জন্য বোর্ডই অল ইন অল বা সর্বসেবা। এখানে কিন্তু গভর্নমেন্ট বা সরকারের কোনো হস্তক্ষেপ কখনোই কোনো জায়গায় হয় না বা হয়নি। বাট বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন। সাকিব একজন সরাসরি একটা রাজনীতিবিদ ছিলেন এবং সংসদ ইলেকশন করে তিনি কিন্তু নির্বাচিত একজন সাংসদ হয়েছিলেন। তারপর 5ই আগস্ট পরবর্তী সরকার যখন পতন হয়েছে তখন কিন্তু আলটিমেটলি ওই সরকার বা ওই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট যারাই ছিলেন সবাই কিন্তু সাফার করেছেন। এখন আপনি যদি পলিটিক্যাল সাকিব আল হাসানকে দেখেন এক জিনিস বা একটা বিষয়, আবার আরেকটা ভাগে আপনি যদি শুধুমাত্র ক্রিকেটার সাকিব আল হাসানকে চিন্তা করেন বা দেখেন, ওইখানে কিন্তু আপনাকে ওই সাকিব আল হাসানকে মূল্যায়ন করতেই হবে। হ্যাঁ, সাকিব আল হাসানকে আপনি দেশে না খেলাতে পারেন, বিদেশে খেললে তো কোনো ওই সমস্যা পয়েন্টে থাকবে আমি না। আসছি, ওইটা আমি আসবো। আমি বলছি যে আপনি যদি ক্রিকেটার সাকিব আল হাসানকে দেখেন তাহলে কিন্তু আপনাকে এখনো বাংলাদেশের যেসব ক্রিকেটাররা এই পারফর্ম করছে তাদের চেয়ে হাজারো গুণ কোয়ালিটির বেস্ট নিঃসন্দেহে। সাকিব আল হাসান। দেখেন সাকিবের চোখে সমস্যা, ঠিকমতো বল দেখতে পারে না, ব্যাট সে- করা স্টেপ, হ্যাঁ, হেলমেটের হেলমেটের স্টেপটা দাঁতের ভিতরে নিয়ে, মানে হাজারো সমস্যা। তারপরেও কিন্তু আপনি দুবাই লিগে যখন দেখলেন সাকিব 58 রান করছে মনে হয়, 37 বলে 58 রান এবং 13 রানে 4 উইকেট চার উইকেট। ম্যাচ সেরা। আপনি কি এখন আপনার শ্রীলঙ্কায় যে টি-20 ম্যাচটা চলতেছে বাংলাদেশের একজন ক্রিকেটারকে সাকিব ধারে কাছে আনতে পারবেন? পারবেন না। কখনোই। এই জায়গা থেকেই সাকিব সেরা এবং সাকিব অলরাউন্ডার, সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন। এখন ক্রিকেটার সাকিব আল হাসানকে আনার ব্যাপারে অনেক কিছু জড়িত। আমার যেটা ধারণা যে আমিনুল ইসলাম বুলবুল তিনি হয়তো কোনো একটা সরকারের সঙ্গে নেগোসিয়েশন করতে পারেন, আমার যেটা ধারণা কোনো না কোনোভাবে। কারণ আসিফ মাহমুদই তাকে নিয়ে এসেছেন, আবার আসিফ মাহমুদ সজিব ভুইয়ার সঙ্গে হয়তো তার একটা গুডউইল আছে। কোনো না কোনোভাবে সাকিবকে ফেরানোর একটা উদ্যোগ নেয়ার একটা আভাস হয়তো এটা হতে পারে, যে সাকিব আল হাসানকে নেয়ার যে আভাসটা আমরা পাচ্ছি সেইটাই হয়তো মিডিয়ার সামনে তিনি ইফতেখার মাহমুদ মিঠুর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তবে দিন শেষে যদি ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশের জন্য ফেরে সেটা বাংলাদেশের জন্যই ভালো হবে। হ্যাঁ, শ্রীলঙ্কার সাথে আমরা প্রথম টি-20-তে বাজেভাবে হেরেছি, ওয়ানডে সিরিজও হেরেছি এবং টেস্ট সিরিজও হেরেছি। কালকে কিন্তু আমাদের ম্যাচ বাঁচানো লড়াই, সেক্ষেত্রে আপনি আসলে কতটা আশাবাদী? আসলে আমাদের আশায় বুক বাঁধতে হবে, তাছাড়া আমাদের আর কিছু করার নাই। আমরা যারা ক্রিকেট প্রেমী বা আমরা যারা ক্রিকেট খেলা দেখার জন্য টেলিভিশনের সামনে বসি বা গ্যালারিতে যাই, বাংলাদেশের প্রত্যেক দর্শকই হয়তো আশায় বুক বাঁধেন এই হয়তো আজকে হবে, এই হয়তো আজকে হবে। বাট সেই হওয়াটা মানে কালে ভদ্রে এখন হচ্ছে ক্রিকেটের ক্ষেত্রে। তো তারপরেও আমি মনে করি যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা যে হজবরল অবস্থা, এটা আগামীকালের ম্যাচে একটু ঠিক হবে এবং দায়িত্বশীল ব্যাটিং করতে হবে প্রত্যেক আমরা ব্যাটসম্যান। মানে কিছু কিছু ব্যাপার থাকে যেটার আসলে কোনো ব্যাখ্যা থাকে না। বাংলাদেশের ক্রিকেটটা এখন কিন্তু এই মানে বিষয়গুলো বেশি করে করতেছে। আমরা যদি দেখি জাকির আলী অনেক বাংলাদেশের পরীক্ষিত টি-20 পারফর্মার দলে নেই, শেখ মেহেদী ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ সেরা দলে নাই। তো এই যে প্লেয়ারগুলা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আসলে দায়িত্বগুলো কে নিচ্ছে, মানে সিলেকশন প্যানেলটা আসলে কাজটা কিভাবে করছে? এখানে অনেকগুলো সংবাদই কিন্তু আমাদের সামনে আসছে। আপনি জানেন যে আপনি একটু আগে বলেন কাজী সালাউদ্দিনকে নির্বাচক প্যানেলে রাখবেন না। এখন কাজী সালাউদ্দিন কে ছিলেন? কাজী সালাউদ্দিন ছিলেন রংপুর রাইডার্সের কোচ, তাই তো? এখন আপনি রংপুর রাইডার্সের যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটাররা ছিলেন সেই ক্রিকেটারে আপনি সবাইকে একই ছাতার নিচে এনে ট্রেনিং করিয়ে আপনি কিন্তু সাকিব আল দুঃখিত সালাউদ্দিনের যে অন্য বিকল্প কোচকে দিলেও হয়তো আমরা ধারণা করতে পারি সেরকম একটা চ্যাম্পিয়ন দলই বা চ্যাম্পিয়ন রেজাল্ট বা চ্যাম্পিয়ন ফাইট দিতে পারতো। এখন আপনার সালাউদ্দিনের জন্য অ্যাসিড টেস্ট হচ্ছে আপনি ওই বিদেশি ক্রিকেটার বাদ দিয়ে আপনার হাতে যারা আছে তাদেরকে নিয়ে আপনার কৌশলে আপনি কতটা সাকসেস হতে পারেন, সেই অ্যাসিড টেস্টে কিন্তু সালাউদ্দিন ব্যর্থ হয়েছেন। এখানে আরেকটা জিনিস আপনাকে জানতে হবে যে এমনও গুঞ্জন উঠেছে, আপনি হয়তো শুনেছেন যে ক্রিকেটার নির্বাচকের ক্ষেত্রে তার একটা প্রভাবক বা ভূমিকা থাকছে, যে তিনি কাউকে নিচ্ছেন এবং কাউকে নিচ্ছেন না। সরাসরি নাকি হস্তক্ষেপ হস্তক্ষেপ করতেছে। করছেন। তো এই জায়গাগুলো যদি সত্যি হয়ে থাকে আর এই জায়গাগুলো সত্যি সত্যি যদি হয় সেটা দলের জন্য খারাপ। অবশ্যই। আপনি একজন কোচ, আপনি আপনার দেশের সেরা ক্রিকেটারকেই আপনি বেছে নেবেন, কারণ এই 11 জন প্রতিনিধিত্ব করবে দেশের সেরা 11 জন। কিন্তু আপনি যদি মনে করেন যে একজন সেরাকে আপনি বাদ দিয়ে বা রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখে আপনি তার চেয়ে ন্যূনতম কম সেরাকে নিয়ে আপনি দল সাজাবেন, তো সাফার তো আপনাকে করতেই হবে। ধন্যবাদ ভাই সুন্দর আলোচনার জন্য। সবুজ বাংলা সবুজ মাঠের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামীকাল একই সময় দেখা হবে খেলার বিভিন্ন আপডেট নিয়ে। সে পর্যন্ত সবুজ মাঠের সাথেই থাকুন। ধন্যবাদ।